ভাই রে ভাই, কি একটা ম্যাচ গেল বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের। মানে খেলাটা দেখলে বুঝতে পারবেন, ম্যাচটা আমরা জিততে জিততে প্রায় হারিয়ে গেছিলাম। মানে বাংলাদেশের কিন্তু এর আগে অনেক রেকর্ড আছে, জিতা ম্যাচ কিন্তু হাইরা যায়। ইন্ডিয়ার সাথে দুইটা আছে, এবং আমরা গত টি-20 বিশ্বকাপে কিন্তু সাউথ আফ্রিকার সাথে এরকম একটা রেকর্ড করছি। সেম রেকর্ডটা কিন্তু আবার হইতে চলতেছিল। মানে জিতা ম্যাচ আমাদের কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতা ম্যাচ এটা, যদিও আমরা 147 করছি, 148 টার্গেট ছিল, কম রান, কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আমরা বোলিংয়ে এতভাবে দাপট দেখাচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি বাংলাদেশ বলারের সামনে। অল ক্রেডিট গোস টু শেখ মেহেদি বোলিংয়ে যেইভাবে তাণ্ডব দেখাইছে, ফার্স্টের দিক দিয়ে যত ব্যাটসম্যান আছে সবাইকে মানে একদম মানে বোলিংয়ে একদম উড়াই দিয়েছে। দানব যে নিকোলাস পুরান, সে তার বলে আউট হয়ে গেছে। এরপর এই ম্যাচটাকে টাইনে এনেছে কে? ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রাব্বান পয়েল। আর বাংলাদেশের ক্যাপ্টেন কিন্তু প্রথম বলে ডাক মারছে, যদিও ডাক মারছে, তার ক্যাপ্টেন্সিটা একটু ভালো হয়েছে। ম্যাচ জিতলে এটা সুনাম করতেই হবে। লিটন দাসের ক্যাপ্টেন্সিটা ভালো হয়েছে, যদিও সে ব্যাটিংয়ে কিছু করতে পারেনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান যে রাব্বান পয়েল, সে কিন্তু আপনার দানবীয় একটা ম্যাচ খেলছে, 60-62 রান করছে। মানে তার জন্য কিন্তু আমরা একদম জিতা ম্যাচ কিন্তু হারে যেতেছিলাম। আপনার কয়টা 7 উইকেট যাওয়ার পর রোমারিও শেফার্ড নামছে এবং রাব্বান পোয়েল, এই দুইজনে মিল্লা আপনার পার্টনারশিপ করছে, 60-70 রানে পার্টনারশিপ করে এরপর এই রান নিয়ে গেছে। মানে সেই জায়গায় লাস্টের ওভারটা কিন্তু বাংলাদেশের বাঁচা মরার লাস্ট ওভার ছিল, যেখানে কিন্তু হাসান মাহমুদ খুবই বুদ্ধির সাথে কিন্তু ম্যাচটা মানে লাস্ট ওভারটা কাভার করছে। প্রথম বলে সিঙ্গেল রান নেওয়ার পরও কিন্তু আপনার রাব্বান পোয়েলকে কিন্তু ওয়াইটে ইয়র্কারে একটা বল দেওয়া হয়, সেখানে কিন্তু রাব্বান পোয়েল ধরা খায় এবং সে কিন্তু ওয়াইটে মারতে গিয়ে কিন্তু কিপারের কাছে ক্যাচ দিয়ে দেয়। ওই ক্যাচটা দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশ একটু নিঃশ্বাস পেয়েছে, নাহলে রাব্বান পোয়েল যেই খেলা দেখাইছিল, মানে ওয়েস্ট ইন্ডিজের সব দানবীয় প্লেয়ার আউট করার পর ওই একটা থাকে গেছে, ওই একটাই কিন্তু ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু হাসান মাহমুদকেও ক্রেডিট দিতে হবে, কারণ সে যেইভাবে লাস্ট ওভারটা কাভার করছে, আর লাস্ট ওভারে 9 রানের প্রয়োজন ছিল, সেই জায়গায় কিন্তু সে 2 রান দিয়ে কিন্তু বাংলাদেশকে 7 রানে ম্যাচ জিতাই দিছে। বুঝেন ব্যাপারটা? অসাধারণ বোলিং করছে হাসান মাহমুদ লাস্ট ওভার, সেটা বলতেই হবে। মানে রাব্বান পোল যেই খেলা দেখাইছে ভাই, আমি ভাবি নাই যে রাব্বান পোল এরকমভাবে খেলবে। মানে এর জন্যই বলা হয় ওয়েস্ট ইন্ডিজের দানব। মানে এরা একজন দাঁড়ায় গেলে আপনার 4-6 বর্ণ বহাই দেবে। তবু এটা প্রশংসনীয় শেখ মেহেদিকে নিয়ে কথাও কম বললে এটা ঠিক হবে না, কারণ শেখ মেহেদি ব্যাটিংয়েও কিন্তু খুব ভালো রান করছে এবং টিমের জন্য কিন্তু খুব দারুণ একটা এফেক্ট করছে, এবং বোলিংয়েও কিন্তু যেইভাবে তিনি বল করছে সেটাও কিন্তু খুব ভালো। ঠিক আছে, আমার কথা এখানে কিন্তু আমার খারাপ লাগছে, মেহেদি মিরাজ ভাই কিন্তু টিমে নাই। আর আমি এটা বলবো না যে শেখ মেহেদির বিপরীতে আপনার মেহেদি মিরাজ ভাই কিনেতে, যারা এই যে টিম সিলেকশন আছে তারা বলে কি আপনি শেখ মেহেদিকে চান নাকি মেহেদি মিরাজকে চান। আরে ভাই, শেখ মেহেদি টি-20তে ভালো করছে, তাকে রিপ্লেস করার দরকার কি? মিরাজ ভাই তো আপনার শামীম পাটোয়ারি এবং আফিফ হোসেন, এই দুইজনের জায়গায় কিন্তু মিরাজ ভাই আসতে পারে, তাই না? আমার কথা কি ভুল আছে? দুজনের জায়গায় কিন্তু মিরাজ ভাই আসতে পারে, যে জায়গায় শামীম পাটোয়ারি কিন্তু আজকের ম্যাচটা খুবই ভালো করছে, তো পরবর্তী ম্যাচে তাকে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এরপর আফিফ হোসেন ধ্রুব, তার চাইতে কিন্তু মেহেদি মিরাজ ভাই বেটার, আপনি মানেন বা না মানেন। শামীম হোসেন পাটোয়ারি তার চাইতে মিরাজ ভাই কিন্তু বেটার, কিন্তু মিরাজ ভাইকে তবুও তাকে টিমে নেওয়া হয়নি। এটা এটা খারাপ লাগলো। যদিও খারাপ যতই লাগুক না কেন, মিরাজ ভাইকে তো এখন আর আনবে না, কারণ বাংলাদেশ ম্যাচ জিতে গেছে এবং এদেরকে আরও একটা সুযোগ দেওয়া হবে। যদি পরবর্তী ম্যাচও ভালো করে তাহলে শেষ ম্যাচটাও খেলবে, না হলে হয়তো বা মিরাজ ভাইকে চেঞ্জ করতে পারবে। তো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছে শেখ মেহেদি। ঠিক আছে, দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে কী পারফর্মটা করে।